সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন দায়মুক্তি লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আজও আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে আমরা স্বাগত জানাই। অপশক্তির হাতে জীবন হারানোদের পরিবারের সদস্য নির্যাতিত যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকেও স্বাগত। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতীয় চার নেতা সহ সকল বীর শহীদদের ও সম্ভ্রম হারা মা বোনদের। প্রিয় দর্শক, ক্ষমতা থেকে নামতেই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারীদের মুখোশ খুলে যেতে শুরু করেছে। অতীতে আওয়ামী লীগের বিরোধিতা করেছে যেসব অর্থনীতিবিদ, তারাই এখন বলতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১.৫ দশকে যত লুটপাট করেছে, অন্তর্বর্তী সরকারের লোকজন ১.৫ বছরেই তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে। পত্র পত্রিকায় সেসব তথ্য প্রকাশ হতে শুরু করেছে। অতীতে বলা হতো আওয়ামী লীগ সরকার নাকি প্রকল্পের খরচ বাড়িয়ে ধরত লুটপাট করার জন্য। পত্রিকায় এসেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া ৬৫টি প্রকল্পেই ৮০,০০০ কোটি টাকা খরচ বাড়িয়ে ধরেছে। অন্যান্য প্রকল্প ও নতুন প্রকল্পের কথা নাই বা বললাম। ক্ষমতা ত্যাগের ১ মাস নয়, অর্ধ মাসের মধ্যেই অতি চমৎকার সব খবর আসতে শুরু করেছে। আর ১-২ মাস অপেক্ষা করুন, পত্রিকার পাতা ভরে থাকবে মহান ষড়যন্ত্রকারীদের অকল্পনীয় সব কুকীর্তির খবরে। অর্ধ মাসের মধ্যেই জানা গেছে এদের কজন এই সময়ের মধ্যে বিদেশে কটা বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছে, অথবা তাদের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে কিভাবে ফুলে ফেঁপে উঠেছে। সব হিসাবই আসবে। অ্যাবস্টেইন ফাইলে মাত্র একবার নাম থাকায় সারা পৃথিবীতে অনেক নেতা মুখ দেখাতে পারছেন না, অনেককে জেলে পর্যন্ত যেতে হয়েছে। আর মেটিকুলাসলি ডিজাইন করা ষড়যন্ত্রের নায়ক এবং রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিতে চেয়েছিলেন যে ইউনূস সাহেব, অ্যাবস্টেইন ফাইলে তার নাম একবার নয় বহুবার এসেছে। ক্ষমতার স্বাদ পেয়ে প্রধান উপদেষ্টা শুধু নয়, আরো অনেক উপদেষ্টার মাথা রীতিমতো খারাপ হয়ে গিয়েছিল। অনেকেই প্রলাপ বকতে শুরু করেছিলেন। কেউ কেউ বলেছিল জনগণ চায় আমরা আরো অনেক দিন ক্ষমতায় থাকি। কেউ কেউ ৫-১০ বছর, আবার কেউ কেউ ৫০ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। নির্বাচনের তারিখ ঘোষণা বিলম্ব করা হচ্ছিল। পরে যখন বুঝতে পারলো জনগণ ঝাড়ু নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে, তখন তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছে। কিন্তু পালাতে চাইলেই কি পালানো যায়? আওয়ামী লীগের শত শত নেতাকর্মী হত্যা, গুম, খুন, জেল জুলুম, নির্যাতনের বিচার হবে না? যত দায় মুক্তি করা হোক, কোনো দায় মুক্তি কাজে আসবে না। প্রতিটি অন্যায়ের হিসাব করায় গণনায় আদায় করা হবে। প্রিয় দর্শক, অপশক্তির হাতে স্বজন হারানোগণ এবং নির্যাতিতগণ এখন মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের অসহ কষ্টের কথা বলবেন। আমরা প্রথমেই যাব শহীদ মোহাম্মদ আকরাম আলীর পরিবারের সদস্যদের কাছে। মোহাম্মদ আকরাম আলী ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বড়বাড়িয়া ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান।
তাকে মিথ্যা মামলায় গত 11ই ডিসেম্বর পুলিশ গ্রেপ্তার করে। নির্যাতনের কারণে ঠাকুরগাঁও কারাগারে 2বার তিনি জ্ঞান হারান। জ্ঞান হারানোর পরও ডান্ডাবেড়ি না খুলে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় আকরাম আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা অনেক বেশি খারাপ দেখে মেডিকেল রিপোর্ট নিয়ে হাইকোর্টে যান পরিবারের সদস্যগণ। হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত 17 ফেব্রুয়ারি মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ আকরাম আলীকে কারামুক্ত করে 18 ফেব্রুয়ারি ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ওই দিন রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারাগারে অমানবিক নির্যাতন করে এবং বিনা চিকিৎসায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদের কন্যা আতিয়া ইবনাত ওহি, শহীদের পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও ছোট ভাই মোহাম্মদ আলী আসলাম জোয়েল। তারা তাদের কষ্টের কথা বলবেন। শহীদের সহধর্মিণী তয়বা খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। স্বামীর এই হত্যাকাণ্ডের পর তিনি স্বাভাবিক অবস্থায় নেই, কথা বলার অবস্থায় নেই, তাই তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারেননি। কন্যা আতিয়া ইবনাত ওহি এখন কথা বলবেন। ওহি, আপনি কথা বলুন। মোহাম্মদ আকরাম আলীর একমাত্র সন্তান। আমার আর ভাই বোন নাই, আমি আমার বাবার একমাত্রই মেয়ে। আমার বাবার নামে কোনো মামলা ছিল না, এমন না যে কোনো মিথ্যা মামলায়। আমার বাবাকে কোনো মামলা ছাড়াই 11 ডিসেম্বর ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যেয়ে তারপরে মামলা দেওয়া হয়। তারপরে আমার আব্বুকে তারা ঠাকুরগাঁও ওখানে কারাগারে রাখে। রাখার পর আমার আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরও যে চিকিৎসার জন্য আমরা অ্যাপ্লিকেশন করি, কিন্তু তারা ওই অ্যাপ্লিকেশন দেখেও না। প্লাস আমার আব্বুকে ওখানে মানে তারা বেরো চিকিৎসা করতেও দেয়নি। প্রায় 7 থেকে 8 দিন পর তারা একবার ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন দেখে যে আমার আব্বুর অজ্ঞান হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা, পরে তখন রংপুর হাসপাতালে আমার আব্বুকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরে আমার মানে ডান্ডা বেরি তো পড়াই রাখছিল সেই ঠাকুরগাঁয়। তারপরে মানে রংপুরেও সেখানে ডান্ডাবেড়ি পড়াই রাখে। সেখানে আমার আব্বা 2বার স্ট্রোক করে এবং একটা স্ট্রোকের রুগী। তারপরে আমার আব্বুর কিডনি সমস্যা ছিল, কিডনিতে স্টোন ছিল। এবং আসলে আমরা ওখানে কেউই ছিলাম না, শুধু আমি আর আমার মা। আর আমার আব্বুকে তারা অনেক কষ্ট দেয় বলতে, আমরা আমি সেই প্রিজন সেলের ওখানে সকাল থেকে একটা খাবার নিয়ে আমি দাঁড়াইছিলাম যে আমার আব্বু, আমি সব পুলিশ গুলা জেলার গুলাকে হাত ধরে রিকোয়েস্ট করছি যে দেখেন আমার আব্বুর 2বার স্ট্রোক করছে, আমার আব্বুকে শুধু খেতে দেন, আপনারা এই স্যুপটুকু দেন। কিন্তু তারা কোনোভাবেই সেটা দেয় নাই। আমার আব্বুকে বারবার করে বলছি যে আমার আব্বুকে ওয়ার্ডে দেন, একটু ডক্টরে দেখান, আর আমার আব্বুকে দেখাও করতে দেয় নাই। আমরা আসলে ওইভাবে আমি আসলে এভাবে বলার মতো অবস্থায় নাই যে আমার আব্বুকে আমরা নিজের চোখে দেখছি এভাবে ডেন্ডা বিডি পড়ায়, আমাদেরকে কাছে যেতে দিত না। আমরা দূর থেকে আমার আব্বুকে এভাবে দেখা হয়েছে। আমি বলছিও পুলিশ গুলাকে যে আঙ্কেল দেখেন আমার আব্বু কি কোনো মানে মার্ডারের আসামি না, কোনো কোনো মানে মামলার এরকম আসামিও না, একটা জমির ছোট মামলার আসামি নিয়ে রাজনৈতিক ভাবে তাকে আটকায় রাখা। তো এই মানুষটাকে এইভাবে, যেখানে ডাক্তারের রিপোর্ট দিয়ে মানুষটা চলতে পারে না, একাই শুধু চলতে পারে না, সে ওয়াশরুমে নিয়ে যেতে হলো একটা মানুষ লাগে। সেই মানুষটাকে আপনারা এইভাবে ড্যান্ডা মেরে পড়ায় রেখে আপনারা কষ্ট দিচ্ছেন। আমি আমার বাবার অনেক আদরের একমাত্র মেয়ে। আমার বাবা আমাকে সারা জীবন পুতুলের মতো রাখছে। আমার কোনো ভাই বোন নাই, শুধু আমি আর আমার মাই থেকে গেলাম। আমার বাবাকে তারা এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তারা শেষ পর্যন্ত মেরেই ফেললো।
আমাকে এতিমই করে দিল। এই দুনিয়াতে আসলে আর কেউ থাকলো না আমার মাথার উপরে। আমি কেবলই অনার্সে পড়ি। আমার বয়সটুকু হয়তো বা হয় নাই এই দুনিয়াটাকে বোঝার মতো। তার আগে আমার বাবার ছায়াটাকে কেড়ে নিল। হয়তো বা মাননীয় নেত্রী উনি বুঝবে যে আসলে একটা মেয়ের কাছে তার বাবা চলে যাওয়া কতটা কষ্টের, একটা মেয়ের এই অনুভূতিটা কেমন। তো তাকে বলতে হয় তার বাবা মারা গেছে, তার বাবা নাই। আমরা আমি অনেকবার গেছি প্রিজন সেলের সামনে। সকাল থেকে আমার মা আর আমি দুইটা মহিলা মানুষ এই কোর্টের কাছারিতে একবার কোর্টে যাই তো একবার প্রিজন সেলের সামনে যাই। তা আমার আব্বুকে একটু আপনারা খাইতে দেয়, কিন্তু তারা দেয় নাই। যে হাতে আমার আপুর ক্যানোলা লাগানো হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, সেই হাতেই আবার তারা হ্যান্ডকাপ লাগায় রাখে। বারবার বলা হয় যে ডাক্তাররা পর্যন্ত এসেও তাদেরকে বলছে যে দেখেন এই রোগীটা মানে উনি তো পালানোর মতো অবস্থায় নাই, উনি কোথায় চলে যাবে, ওনাকে অন্তত পক্ষে এটুকু খুলে দেন, কিন্তু তারপরেও তারা দেয় নাই। বারবার আমরা কোর্টে যাই এবং আমার আপুর যে মামলাটা, এই মামলার যে বাদী সে নিজে এসে এফিডেভিট দেয় যে উনি আসলে এটার আসামি না এবং উনি এটার কেসের সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু তারপরও আমার আপুকে জামিন দেওয়া হয় নাই। তারপরও তাকে কষ্ট দিয়ে দিয়ে রাখা হয়েছে এবং আমাদের চোখের সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আব্বুকে এভাবে কষ্ট দিয়ে দিয়ে রাখছে। এবং আমরা যখন রংপুর থেকে আব্বুকে জামিন নেই, আমাদের রিপোর্টের কোনো কাগজ আমাদেরকে তারা দেয়নি যে আব্বু যে 2বার স্ট্রোক করছে, আমার আব্বুর প্রেসার, আমার আব্বুর লিভারের সমস্যা, কিডনিতে স্টোন, এই রিপোর্ট গুলা তারা আমাদেরকে একটাও পেপার তারা আমাদেরকে দেয়নি। এবং তারা অমনি শুধু শুধু আমার আব্বুকে বের করে দিছে। এবং আসার পরেই তো আমার আব্বু পরের দিন মারাই গেল। আমি মাননীয় নেত্রীর কাছে এটুকুই বলতে চাই যে কোনো মেয়েকে যেন তার বাবার এইভাবে কষ্ট দেখে যেন মৃত্যু না হয়। আমি এটা সঠিক বিচার চাই। এবং আমার দাদা মোহাম্মদ আলী এবং আমার চাচু আলী আসলাম জুয়েল, আমার দাদুর এত বয়স, সেই 5ই আগস্টের পর থেকে তারা এলাকায় যেতে পারে না, এভাবে কষ্ট করে আছে। আমার চাচু আলী আসলাম জুয়েল, তাকেও তারা এলাকায় ঢুকতে দেয় না। এবং আমাদের মাথার উপর কোনো ছায়াও নাই, শুধু আমি আর আমার মা। আমার মা তো এটা মেনেই নিতে পারে না যে আমার আব্বু নাই। আমার মার বয়স শুধুমাত্র কেবল 47 বছর বয়স, ওর বাবার বয়স শুধুমাত্র 51 বছর বয়স। আসলে আমি জানি না হয়তো বা মাননীয় নেত্রী বুঝবে যে একটা মেয়ের কাছে তার বাবা নাই, এটার মতো কষ্ট কি আসলে হবে। হয়তো বা ছেলে মানুষরা অনেক শক্ত, কিন্তু একটা মেয়ের কাছে মনে হয় এর থেকে কঠিন কথা আর নাই যে তার বাবা আর নেই, তার বাবাকে মেরে ফেলছে। এভাবে চিকিৎসা করা হয় নাই, জেলখানার ভিতরে কষ্ট দিয়ে দিয়ে। আমি নেত্রীকে বলতে চাই যে আমার বাবার জন্য বিচার করা হয় এবং অন্য কোনো মেয়ে যেন এই কষ্ট আর না পায়। তার বাবার এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তিনি ছিল, এটুকুই বলতে চাই যে আমি আজ এতিম হয়ে গেলাম। আমি আর আমার মা ছাড়া আর কেউ না। তুমি এটুকুই। ধৈর্য ধরো মা, তুমি এত ভেঙে পড়ো না। মা, আর যে অত্যাচার করে মেরেছে সেটা আমি জানি, আমি খবর নিয়েছি, সবসময় খবর নেওয়ার চেষ্টা করেছি। আমাদের বহু নেতাকর্মীকে এইভাবে মানে দিনের পর দিন অত্যাচার করে চিকিৎসা না দিয়ে নানাভাবে যন্ত্রণা দিয়ে এভাবে হত্যা করেছে, এটা রীতিমতো হত্যা। এটার উপরে আমার মনে হয় একটা মামলা করে রাখা উচিত। এখন তো এটা হলো ইউনূসের ডিজাইন ছিল এরকম, সবাইকে কে কোন অপরাধ করছে সেটা নিয়ে কথা না, প্রত্যেকটা এলাকায় আমাদের নেতাকর্মীর নাম ঠিকানা এগুলি কালেকশন করে তাদের উপরে নির্যাতন চালানো এবং তাদেরকে শেষ করে দেওয়া। ওর বিরুদ্ধে সবাই, আমার মনে হয় যারা এরকম ক্ষতিগ্রস্ত প্রত্যেকেরই ওই ইউনূসের বিরুদ্ধে এবং তার সাঙ্গ পাঙ্গ এদের বিরুদ্ধে মামলা একটা জিডি করে রাখা দরকার।
একদিন কাজে লাগবে এটা। তুমি ধৈর্য ধরো। তুমি কি হ্যাঁ, পড়ো? কোথায় পড়ো? আমি পড়তেছি সেকেন্ড ইয়ার। আচ্ছা, পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনা তো করতে হবে, পড়াশোনাটা করতে হ্যাঁ, হবে, কারণ নিজে পায়ে দাঁড়াতে হবে। আর যারা এই অন্যায় করেছে তাদের বিচার তো, হ্যাঁ, আল্লাহ দিন দেবে, এটা বিচার করব, আর তোমারও সেটা মাথায় রাখতে হবে। তোমার হ্যাঁ, কয় ভাই বোন? মানে আমি একাই, আমার কোনো ভাই বোন নাই, আমি একমাত্র সন্তান আমার বাবার। ইস, মা তো আছে। হ্যাঁ, আমরা তো সর্বহারা, সেটা তো জানো। মা, এই বটে। বাবা, 3 ভাই, আর বউ সব একদিনে শেষ। এক চাচা, ওই চাচা আব্বা জেলে থাকলে ওই চাচা আমাদের খোঁজ খবর রাখতেন, কিন্তু তাকেও মেরে ফেলো সব। তারপরে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরদেশে। কিন্তু তারপরেও সে হত্যাকারীদের বিচার করেছে, এই হত্যার বিচার হবে ইনশাল্লাহ। বেঁচে যখন গেছি আমি, হবে বিচার। তুমি চলো। কাঁদো না, মাকে সান্ত্বনা দাও, মন শক্ত করো, মনে ওটা করবে যে যারা তোমার বাবাকে হত্যা করেছে তাদের শাস্তি হবে, হ্যাঁ, চলো। দেবে, মান- আমরা দেবো। মাননীয় নেত্রী এখন কথা বলবেন শহীদের পিতা। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী বালিয়ে লীগের, হ্যাঁ, বর্তমান সভাপতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ওনার কাছ থেকে যতটুকু শুনেছি তিনি ওই আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি সংগ্রাম পরিষদেরও নেতা ছিলেন এলাকার। তো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী তিনি এখন কথা বলবেন। জি, জি, আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। আমার বক্তব্যের শুরুতে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি সম্মান রেখে এবং তার শহীদ পরিবারের প্রতি সম্মান রেখে এবং জাতীয় চার নেতা সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান রেখে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় নেত্রী, আমার বয়স কিন্তু 75 বছর। আমি ছাত্র অবস্থায় আমি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঠাকুরগাঁও মহকুমা শাখার আহ্বায়ক ছিলাম। আমি বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, আমি সহ আমার বড় ভাই, আমার ছোট ভাই সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এর ফলে আমার পিতাকে ধরে নিয়ে যায় পাক আর্মি, ধরে নিয়ে যায়, তার 7 দিন ধরে নির্মম নির্যাতন করে তারপর তাকে হত্যা করা হয়। তারই সন্তান আমি। তখন আমার বাবার বয়স ছিল 51 বছর। আর এই আমার পুত্র যাকে ধরে নিয়ে গেল, পুলিশ ধরে নিয়ে গেল, নির্মমভাবে হত্যা করলো, এর বয়স কিন্তু 51 বছর। এই 51 বছর ওইখানে আমার পিতাকে হারাইছি, এখানে আমার ছেলেকে হারালাম আমি। নেত্রী, আমি এটার বিচার আপনার কাছে দাবি করছি। যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে, আল্লাহ যদি সহি সালামতে রাখে, ইনশাল্লাহ, যেহেতু আপনি বেঁচে গেছেন, আপনাকে আর মারতে পারবে না কেউ। আপনি বেঁচে থাকেন, আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করছি যে আপনি বেঁচে থাকলে ইনশাল্লাহ আমার পুত্র হত্যার আমি বিচার পাবো। এই যে নেত্রী আমার ছেলেকে ডান্ডা বেরি লাগায়, এই যে ছবি দেখেন, ডান্ডা বেরি লাগায় কিভাবে কিভাবে জেলখানায় রাখছিল, এই যে দেখেন কিভাবে হাসপাতালে রাখছিল এই ডান্ডা বেরি লাগায়, এই ডান্ডা বেরি লাগায় ছবিগুলো দেখেন। হ্যাঁ, এই একটার পর জঘন্য একটা ছবি। অবস্থা। হ্যাঁ, কি বলবো নেত্রী, আমার বড় ডান্ডাবেড়ি লাগাই সন্তান। চুরির মামলা আসামি করলে এভাবে ডান্ডাবেড়ি পড়ে কাউকে? আল্লাহ যেন দিন দেয় যে ওই ইউনূসের জন্য আমরা ডান্ডাবেড়ি পড়াতে পারি। একটা ওরে তো মামলা, ধরা খাবে, সেই ধরা ছোট খাবে, একটা খেতে মামলা দেবে। বাদী এফিডেভিট করে দিছে, বাদী এফিডেভিট করে দিয়েছে যে আকরাম আলী চেয়ারম্যান নির্দোষ, সে আমার এই মামলা সে দোষী না। তবু তাকে জামিনও দেয় নাই, তাকে ছাড়ে নাই। কি বলবো নেত্রী, এই হলো এই ইউনুসের গংদের বিচার। নেত্রী, ওরা আওয়ামী লীগকেও শেষ করবে, এটাই। মুক্তিযুদ্ধ শেষ, আওয়ামী লীগ শেষ করবে, এটাই তাদের একমাত্র এটাই চেষ্টা। তাদের চেষ্টা। হম। হ্যাঁ, আর আমার ছেলেকে তো
মহামান্য হাইকোর্ট থেকে জামিন দিছে, নিম্ন আদালতে জামিন দেয় নাই। তারপরে আমার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাইছি, সেদিনেই 19 ভর্তি করাইছি, ওই দিনেই সকালে ভর্তি করাইছি, সন্ধ্যার দিক মারা গেল। হ্যাঁ, আর তা ওই যখন একেবারে মৃত অবস্থায় আসে ওই তখনই মানে হাসপাতালে নিয়ে যায়। ওই এটা যে একটা দেখা চালাকি। আমাদের ওই ওই আমাদের পাশের রমেশ সেন এমপি, তারও এই অবস্থা একই হয়েছিল। হ্যাঁ, তাকেও যখন মৃত্যু, একদম। যখন তার ঘনে আসছে, তখন তাকে মারা গেছে, মারা যাওয়ার পর সেই মরা লাশটাকে নিয়ে গেছে হাসপাতাল। হম, ওখান থেকে শুধু ডিক্লারটা নিচ্ছে। বাংলাদেশ হাসপাতালে নিয়ে দেখায় যে হাসপাতালে এসে মারা গেছে। হ্যাঁ, মানে এই যে শয়তানি বুদ্ধি সব রকম আছে এদের। লিডার শূন্য, নেতৃত্ব শূন্য করার জন্য, লিডার শূন্য করার জন্য ঠাকুরগাঁ 1, ঠাকুরগাঁ 2, এই ঠাকুরগাঁ 2 আমার হুম। বড় ভাই 7 বারের এমপি, হ্যাঁ আমি তার ছোট ভাই 7 এমপি। এই লিডার শূন্য করার জন্য আমার ছেলেটা খুব পপুলার, এবং এই আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে যতগুলো চেয়ারম্যান ভোট হয়েছে সবারই চাইতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল আমার ছেলে, সবচেয়ে বেশি ভোট পায়, প্রতিবারই পায়, 3 বারে হয়েছে, 3 বারে ভোট পায়। হ্যাঁ, এই ছেলেটা আমার এত ভালো ছিল, এত সব লোকজনের সাথে মিশতো, সাধারণ মানুষের সাথে মিশতো, কি বলবো। তারপরে আমার মেজর ছেলে উপজেলা চেয়ারম্যান ছিল, মেজর ছেলে আলী আসলাম জুয়েল, এই উপজেলার চেয়ারম্যান ছিল। হ্যাঁ, কাজেই নেত্রী, আমরা আমরা কোনোদিন আপনাদের সাথে কিংবা আওয়ামী লীগের সাথে, আপনার সাথে বেইমানি আমরা করিনি, কোনোদিন করব না। আমার যদি আল্লাহ যদি আপনাকে হায়াত আছে বা বাঁচায় রাখে, তাহলে আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারে আমি আপনার কাছে বিচারের দাবিটা রেখে গেলাম। যদি নাও বাঁচতে পারি, কারণ আমার 4টা রিং লাগানো আছে, একটা পেস মেকার লাগানো আছে হার্টে। হ্যাঁ, আমি আচ্ছা। নাও বাঁচতে পারি, আমি হয়তো যখন তখন মারা যেতে পারি। হ্যাঁ, আমি সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমি আছি। হ্যাঁ, যদি মারা যায়, তাহলে আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, করজোড়ে অনুরোধ, আমার ছেলের হত্যার হুম। বিচার আপনি করে দিবেন। যে যখন আপনি ক্ষমতায় যাবেন, তখন যদি আপনি মারা যান, আপনার ওয়ারিশকে আপনি বলে যাবেন এই মোহাম্মদ আলীর কথা, ইনশাআল্লাহ। যে যাতে তারা এই হত্যার প্রতিশোধ নেয়, এই হত্যার প্রতিশোধ নিলে কি করব। আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, আপনি অসুস্থ বলুন, কাঁদেন না। জি, আমার খালুজি আপনি এই যে শান্ত হন। আপনি ধৈর্য এই ধরেন, যে আপনি আমার ধৈর্য ধরেন। গত 17 এই ইস, 3 মাস আগে, গত 3 মাস আগে আমার স্ত্রী মারা যায় এই আতঙ্কে। আমার আমার নামে মামলা, আমার ছেলেগুলোর নামে, 3 ছেলের নামে মামলা। আমার বাড়িতে প্রত্যেকদিন রেড হইতেছে, প্রত্যেকদিন ডিবির লোক, পুলিশের লোক প্রত্যেকদিন যাইতেছে। হ্যাঁ, ঠিক যায়। আমরা এলাকা ছাড়া এলাকায় যাইতে পারি না, এই অবস্থা। ব্যবসা বাণিজ্য সব লুটপাট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, সব সব নিয়ে নিছে। অবস্থা নাই। এখন কি করবো নেত্রী, এই অবস্থা। আমার বড় ভাই এমপি সাহেবের, তারও বাড়িঘর লুট হয়ে গেছে, তার চা বাগান 2টা ছিল, সেই বাগান 2টাও লুট হয়ে গেছে। এই অবস্থা নেত্রী, এখন আমরা খুব অসহায়ের মধ্যে দিন যাপন করছি। যাই হোক, আপনি আমি একটা কাজ করেন, এই যে যারা লুটপাট করছে থানায় কিছু জিডি করে রাখেন, কিছু মামলা দিয়ে রাখেন। এখন জিডি করতে গেলে তো নেত্রী, ওরা তো জিডিটা নিবে না, উল্টে আমাদেরকে ঢুকাই দিবে। এখন না, জিডি যাওয়ার হলো, দরকার নাই, অনলাইনে করবে অথবা রেজিস্ট্রি করে দেবেন, হ্যাঁ, হ্যাঁ, করে রাখেন, উনি লয়ার দিয়ে করাবেন। আচ্ছা, আমরা সেটা বলেছি সব জায়গায় লয়ারদের যে মামলা করে রাখো, যে অত পারো মামলা করে রাখো। যে ওসি আর আর যে 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 তদন্ত অফিসার, তদন্ত ইয়ে, ওসি তদন্ত এবং যে ওসি, এই দুজনে কিন্তু টাকা মানে কি টাকা নিছে। তারপরে আমার বৌমার কাছ থেকে টাকা ছিল না, গরু ছিল, ফার্মে গরুগুলো ছিল, গরুগুলো বিক্রি করে টাকা দিছে, সেই টাকাগুলো দিছে, আচ্ছা।
তো লিখতে হয়, এগুলো লিখতে গেলে তো তা উল্টা আমাদেরকে পিটাইলে বেড়াবে, আর পিটাইলে বেড়াবে। উল্টো বেড়াচ্ছে, আচ্ছা। হ্যাঁ, পিটাইলে বেড়াবে। হ্যাঁ, আমার পরিবারটাকে, আমার বৌমার পরিবারটাকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। আমার পরিবার তো গেছে, ওটাও গেছে। হ্যাঁ, সবগুলোই এই অবস্থা নেত্রী। হ্যাঁ, সব এই অবস্থা। ওরা ভাই একটা পরিবার ধরেই ধ্বংস করতেছে এবার। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে, আমাদের ওখানে লিডার শূন্য করার, এই ঠাকুরগাঁ 2টা, ঠাকুরগাঁ 2 লিডার শূন্য করার জন্য এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। আরো জি। আমার ওই এমপি সাহেবের নামে মামলা, ওর তো, ওতে কয়দিন আগে মাত্র জামিন পাইলো। আমার না, মামলা তো সবার নামে। তারপরে আমার আমাদের তো ছেলে পেলেও বাদ দেয় নাই, এক চাকরি ভাতিজা, করে খায়, বাচ্চা মেয়ে, এগুলি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শাস্তিও দিয়ে দিছে। সেও 1.5 বছর ধরে জেলখানা আছে। হ্যাঁ, হ্যাঁ, এই অবস্থা। তো যাই হোক, এখন ওটা একটা কিছু করতে হবে, আমাদের আন্দোলনে ডাক দিতে হবে, তাছাড়া উপায় নেই। আপনি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। আহ, আহ, মাননীয় নেত্রী, এখন ওই যে ওনার আর পুত্র, তিনি আওয়ামী লীগ জয় যুবলীগ নেতা, জয় বাংলা, শহীদের জয় বঙ্গ। শহীদের ছোট ভাই, শহীদের ছোট আসসালামু ভাই আলাইকুম। বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গি উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী আসলাম জুয়েল। জুয়েল ভাই, আপনি একটু সংক্ষেপে বলেন, আমাদের আরো কয়জন আছেন তো, জি দেরি হয়ে গেছে, জি, আসসালামু আলাইকুম প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এতক্ষণ আপনি আমার পরিবারের কথা শুনলেন। মাননীয় নেত্রী, আজ আমাকে অতি কষ্টের সাথে বলতে হচ্ছে, আমার বড় ভাই আকরাম আলী ঠাকুরগাঁ জেলার বায়ানী উপজেলা 8 নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের 3বারের সফল চেয়ারম্যান ও বায়ানী উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি, ঠাকুরগাঁ জেলার যুবলীগের সহসভাপতি, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বায়ানী উপজেলা বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে অবৈধ ইউনূস সরকারের পুলিশ দিয়ে বিনা মামলায় 2025-এ 11ই ডিসেম্বর গ্রেপ্তার করে ঠাকুরগাঁ কারাগারে পাঠিয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে ঠাকুরগাঁ হাসপাতাল থেকে পরে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ডান্ডাবেড়ি পড়ায়। ডান্ডাবেড়ি যে পড়াই ছিল নেত্রী, আমার বাবা আপনাকে ইতিমধ্যে দেখাইছে এই যে দেখলাম, ডান্ডাবেড়ি হ্যাঁ। পড়া অবস্থা। তো নেত্রী, ঠিক 71 সালে আমার দাদাকে যেভাবে হত্যা করেছিল, আমার দাদা যেভাবে শহীদ হয়েছিল, ঠিক 5ই আগস্টের পর 2024-এ আমার বড় ভাই জেলখানায় গিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁও 1 আসন রমেশ কাকা যেভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক আমার বড় ভাইকে ঠিক সেভাবে হত্যা করা একইভাবে। হয়েছে। মাননীয় নেত্রী, আসলে আমাদের পুরো পরিবারকে স্বাধীনতার বিরোধী শক্তিরা টার্গেট করেছে নির্মূল করে দেওয়ার জন্য। যেহেতু আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দীর্ঘ 22 বছর ঠাকুরগাঁ জেলা বায়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বড় ভাই আকরাম আলী দীর্ঘ 15 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমি 2018 সালে বায়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। মাননীয় নেত্রী, আমার বড় ভাই যখন ঢাকায় আসে, আমি তো যেতে পারিনি আমার বড় ভাইয়ের কাছে। আমার ভাবি এবং আমার ভাস্তি যেভাবে তারা কষ্ট করেছে কোর্টে এবং আমার ভাইয়ের যে চিকিৎসার জন্য, কিভাবে যে তারা অসহায়ত্ব লাভ করেছে, এটা আপনি না দেখলে নেত্রী কল্পনা করতে পারবেন না। মাননীয় নেত্রী, আমার ভাস্তি আমার ভাইয়ের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা খাবারটুকু দেয়নি আমার ভাইকে খাইতে। মাননীয় নেত্রী, মাননীয় নেত্রী, কি আর বলবো, আমার ভাইয়ের সাথে ইউনাইটেড হাসপাতালে প্রথম দেখাই আমাকে বলতেছে, জুয়েল আমাকে ভিতরে এমন ভাবে টর্চার করেছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার ভাইকে আমি তখন বলি যে, ভাই তুমি তো একটা ভালো হাসপাতালে আসছো, তোমার চিকিৎসা হবে। কিন্তু কি করব নেত্রী, ঠাকুরগাঁয় যেভাবে এবং রংপুরে যেভাবে চিকিৎসা করছে, চিকিৎসার কোনো ফাইলপত্র দেয়নি। আসলে আমরা কোন দিকে তাকে নিয়ে যা ভর্তি করে কি চিকিৎসাটা করব? আমার ভাইয়ের তো কোনো হার্ট ব্লক ছিল না, হঠাৎ জেলখানে গিয়ে তার প্রথমে হার্ট ব্লক হয়েছে 5টা। একটা সুস্থ মানুষ তার কিভাবে হার্ট ব্লক হলো 5টা?
এটা কিভাবে যে হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার ভাই বলতেছে যে আমার তো হার্ট সুস্থ ছিল, আমার তো হার্ট ভালো ছিল। কিছুদিন আগে এগুলি ইন্ডিয়া থেকে বানাইছে, এসে এগুলি তৈরি করছে, এটা শুনলাম এগুলি তৈরি করছে। যাক, জি আপনার চিন্তা করেন না। আর পারলে কিছু মামলা দিয়ে রেখে দেন এখনই, যাদের যাদের উপর অত্যাচার হচ্ছে সবাই মামলাটা দিয়ে রাখেন, মামলা জি নিতে নেত্রী, হবে। জি হ্যাঁ, নেত্রী, আর আমরা এইগুলো দেখি ওই ইংরেজ শয়তান তো গেছে, এখন যেটা আছে সেটাও তো একই জিনিস। তো তাও জি ওদের তো নেত্রী, লোক আছে, জি যেটা আমরা নেত্রী। দেখবো, ঠিক আমরা আছে। কোর্টে গেছিলাম, আমি হাইকোর্টে ধন্যবাদ গেছিলাম নেত্রী, আমার বাবা সহ। তো সেখানে আমি আমার বাবা সহ হাইকোর্টে লয়ারের সাথে আমি কথা বলেছি। ওনারা বলছে যে আপাতত কোনো মামলা করিয়েন না, মামলা করলে আপনাদের পর আরো চাপ সৃষ্টি ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে এটা কবে সেদিনকে আমরা কবে কিন্তু, গেছিলেন? এটা কবে আমরা গেছিলাম গেছিলেন? গত 2-3 দিন আগে গেছিলাম নেত্রী। ও আচ্ছা। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আমাদের আছে, আওয়ামী লীগের মামলা আমরা করবো। আমরা জি, আমরা পার্টি থেকে মামলা করাবো, ঠিক আছে। আহ, মামলা করতেই হবে, ধন্যবাদ। সময়টা হ্যাঁ রেডি মামলা করে করব রাখতে হবে। নেত্রী, হুম। পরে করব নেত্রী, আপনি আসেন দেশে ফিরে, তারপরে আমরা করব। আমার ভাইয়ের আচ্ছা, ঠিক মৃত্যুতে আছে। আমার ধন্যবাদ। ভাবি ও ভাইস্তি আজ কিন্তু অসহায় নেত্রী, সেই সাথে আসেন তো, অসহায় ও আমরা দেখুন। নিরাপত্তাহীনতায় ভুগছি। হুম। আমি ও আমার বাবা ও পুরো পরিবার। মাননীয় নেত্রী, আজ আমরা আপনার অপেক্ষায় আছি। পুরো বাংলাদেশ আজ বলছে আগেই ভালো ছিলাম। আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না মাননীয় নেত্রী। আহ, আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আরো কামনা করছি বঙ্গবন্ধু আওয়ামী লীগ আপনার ও আপনার পরিবারের নেতৃত্বে আবারও আমাদের দেশ পরিচালনা করবে। পরিশেষে বলছি, আমার বড় ভাইয়ের পরিকল্পিত হত্যা, ষড়যন্ত্রমূলক মর্মান্তিক মৃত্যুর বিচার যেন আপনার সহায়তায় আমরা পাই, এই আশা করছি। মাননীয় নেত্রী, আপনি আমার এই বলতেন। ভাস্তিকে আপনি আপনার হাতে তুলে দিলাম নেত্রী, আপনি এটা একটু দেখবেন নেত্রী। মাননীয় নেত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার মাননীয় প্রধানমন্ত্রী, জয় হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আহ, ধন্যবাদ আপনাকে। এবার যাব ভালো শহীদ থাকবেন। আব্দুর এবার যাব শহীদ আব্দুর রহিম বুট্টু সাহেলের পরিবারের সদস্যদের কাছে। আব্দুর রহিম বুট্টু সাহেল ছিলেন ভোলা জেলার চরপেশন উপজেলার রসুলপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গত 14 ফেব্রুয়ারি রাত 9টায় দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম বুট্টু সাহেল। ওই সময় বিএনপির সন্ত্রাসীরা তাকে রান্দা ও চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। শহীদের সহধর্মিণী ফাতেমা বেগম ও কন্যা রহিমা বেগম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফাতেমা বেগম এখন তার স্বামীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে বলবেন। বোন ফাতেমা, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রহিম ভুট্টো সোহেলের একমাত্র সন্তান। ইস, আমার বাবা দোকান থেকে আসার পথে আমার বাবাকে যেভাবে হত্যা করেছে, তার জন্য আমরা করে কি করবো, বলার ভাষা নাই। যে দেখেন আমার বাবাকে কেমনে কোপায় হত্যা করেছে। এ বাবা, কি বিভৎস! থাক, সে বাবা, থাক, দোকান ধরো, ধৈর্য ধরো। তিন একটা কোপ দেখাইতে পারছি আপনাদের, আর দুইটা কোপ দেখাইতে পারি না। একটা গেটে দিছে, একটা মাথার দিছে। আমার বাবাকে নীরবতা হত্যা করা হয়েছে 14 ফেব্রুয়ারি রাত 9টা 30 মিনিট আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি একটা মেয়ে, তার আব্দুর রহিম ভুট্টো সোহেলের একমাত্র মেয়ে, আর 3টা ভাই আছে। আমার ভাই 3টা এতিম করে দিয়ে গেলো, আমার এতিম করে দিয়ে গেলো। একটা মেয়ে বাবা হারা যে কতটা হাজারি, মেয়েরাই জানে বাবার হারানোর যন্ত্রণা। আমার বয়স বেশি না, 20 বছর বয়স। আমার বাবা আমার কোন একটা ভুল করে যেতে পারে না। আমরা থানায় মামলা করার পর থানার মাসে
খুনি ধরার কোনো ইয়া নাই, খুনি আড়ে তারার মাসে মামলা নেয় না আমাকে। আমরা কে এই হত্যা বাবা কান্না হারানোর মাকে ধৈর্য ধরো। শোনো, আমাদের বাপ মা ভাই বোন সব হারাইছিলাম, এইভাবে তো সবাইকে হত্যা করছিল। আমার বোনটার বয়স মাত্র 16 বছর ছিল। ধৈর্য ধরো, আল্লাহ ডাকো, এটা একদিন বিচার হবে ইনশাল্লাহ। যারা খুনি তাদের করবো করবো। এটা মার কই, হ্যাঁ, মাকে দাও, মা কথা বলবে, জি। মা কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্বামী আল্লাহ মনে আপনাদের সরকার জি পতন বলেন। অনেক সরকার পতনের আমাদের নেত্রী পতনের পরের দিনে কি আমার 49,000 টাকা প্রশাসন দিয়ে আমার বাক্সা ভাঙ্গা নিয়ে লুট করে নিয়ে খাওয়া হয়েছে। ভোটের পর দিন আমার ছাগলটি সব টেয়া খেয়ে লাইছে। পরে শুক্রবার গেছে, শনিবার রাত্রে আমার স্বামী দোকান থেকে আসার পথে 9টা আমার দরজার উত্তর পাশে আমার স্বামীরে কুবাইয়া হত্যা করে দিয়ে গেছে। আমার 3 ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে, একটা মেয়ে। আমার যুবক 20 বছর বয়স চলে। আমার এমন আমার মাথার উপরে কোনো ছায়া দেওয়া কোনো লোক যেন আমার দেখবো চাইবো, আমার এমন কিছু নাই যেন আমার কে যেন আমার যেন ছায়া দিয়ে রাখবো, আমার ছেলে মেয়ে দেখে রাখবো। আপনি ভোলার তো চর ফ্যাশনে না এটা? জি, হ্যাঁ, এমপিও তো সব জেলে। হ্যাঁ, 5 মিনিট। সবাই কান্নার হাজারি, কেউ ডাইনামাজার পর্যন্ত দিতে আইতে পারে না। জুয়েল মামা, পরে আরো মানুষ আছে, হেরা পর্যন্ত বুক ফাইটা যায়। হ্যাঁ গো, হত্যার বিচার পাই না, আমার সান্ত্বনা দে মা গো, চুপ করে থাকো। একদিন যদি বাচ্চা থাকে আব্দুল বিচার রহিম হবে একদিন, ভুট্টো, বিচার হবে। আব্দুল আপনি কোনো চিন্তা করেন না, একদিন বিচার হবে। এত অন্যায়, এত বিচার এমনি আল্লাহও সবে না। আপনি ধৈর্য ধরেন। আহ, ঠিক ধন্যবাদ আছে। মাননীয় নেত্রী। এখন যাব শহীদ উপাধ্যক্ষ শামীকুল ইসলাম সরকার লিপনের পরিবারের সদস্যদের কাছে। শামীকুল ইসলাম সরকার লিপন ছিলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 2024 সালের 8 ডিসেম্বর ঢাকার মালিবাগ এলাকা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ওই রাতেই পলাশবাড়ী থানায় পাঠায়। পরে গাইবান্ধা কারাগারে বন্দী ছিলেন। গত 14 ফেব্রুয়ারি রাত 12:30টায় তিনি কারাগারের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারাগারে নির্যাতন করে ও চিকিৎসা না দিয়ে শামীকুল ইসলাম সরকার লিপনকে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদের সহধর্মিণী সাবিনা আক্তার, পুত্র শাতিল আরব সাম্য ও কন্যা সালমা সাদিয়া লিনম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের কষ্টের কথা তারা বলবেন। সাবিনা আক্তার এখন তার স্বামীর হত্যাকাণ্ড সম্পর্কে বলবেন। বোন সাবিনা, আপনি কথা বলুন। দুঃখিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য, মাননীয় তোমার আম্মু আছে না? তোমার আম্মুকে দিতে প্রথম। উনি আছে মানসিকভাবে অনেক বিপর্যস্ত। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর উনি হাই প্রেসারের রোগী, মানে উনি এখন আসলে কথা বলার মতো ঠিক অবস্থায় আছে, নাই, তুমি বারবার বল বল জ্ঞান হারিয়ে বলো ফেলছেন। বলেন বলেন। আমি মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বাবা শামীকুল ইসলাম লিপন, তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সরকার পতনের পর উনি ওনার মেয়ের সাথে ছিলেন ঢাকায়। ওনার নামের কোনো মামলা না থাকা সত্ত্বেও ওনাকে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং অন্যায়ভাবে একজন
একজন মানুষ যে নির্দোষ তাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়। দীর্ঘ 15 মাস যাবৎ উনি জেলে ছিলেন। আমি ওনার বড় ছেলে। আমরা আসলে 3 ভাই বোন। আমার বোন বড় এবং আমার ছোট ভাই মাত্র 8 বছর বয়স। ও এখনো কিছু বোঝেই না। আরে 15 মাস যাবৎ আমার বাবাকে জেলে রাখা হয়। এই 15 মাসে 6টা কেস, একটার পর একটা করে কেস, একটার পর একটা করে কেস। জামিন করায় নিয়ে আসতে হয় উচ্চ আদালত থেকে। কত টাকা পয়সা, কত হয়রানি খরচ হওয়ার পর জামিন হয়। কত আশা নিয়ে উনি বের হয়। আর ঠিক সেই মুহূর্তে জেল গেট থেকে পরিকল্পিতভাবে কোনো নামে কোনো মামলা না থাকার পরেও ওনাকে পুনর্বার বারংবার জেল গেট থেকে গ্রেফতার করা হয়। 3বার আমার সামনে। আমি ওনার ছেলে, এত আশা নিয়ে আমি জেল গেটে আমার বাবাকে নিয়ে আসার জন্য যাইতাম, আর সেখান থেকে ওনাকে বারংবার গ্রেফতার করা হয়েছে। উনি অসুস্থ ছিলেন। ওনাকে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় একবার। তখন ওনাকে নিয়ে গেছে ডান্ডাবেরি পাড়ায়। আমি বললাম যে আমার বাবা তো ঠিক করে হাঁটতেও পারে না, তো এখন এটা লাগানোর কি দরকার। হসপিটালেও উনি ওয়াশরুমেও যাইতে পারেন না, নিজে নিজে হাঁটতে পারেন না। সেই সময় নামাজ কালাম পড়ার মতো অবস্থাতে উনি ছিলেন না। সেই সময়ও ওনাকে ডান্ডাবেরি লাগায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। কোনো সুচিকিৎসা তো দেওয়া হয়নি, বরঞ্চ তার সাথে নির্যাতন করা হয়েছে। জেলের খাবারের অবস্থা খুবই খারাপ, খাবারের মান ভালো না। আমার বাবা কিছু খাইতে পারতেন না। আমি অনেকবার তাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু ভালো খাবার দেন, এটার কোনো কথা তারা শোনে না। বাইরে থেকে খাবার, হসপিটালে খাবার নিয়ে যাওয়া হইলে আমাদের খাবার কোনোদিন গ্রহণ করতো না। হসপিটালের খারাপ খাবার তাকে খাইতে দিত। এই 15 মাস ধরে কত যে কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা বলে বোঝানো যাবে না। গত নির্বাচনের পর 2 দিন পরে আমাদের সাথে কথাও বলতে দেয় নাই। নির্বাচনের পর যখন 14 তারিখ রাত্রে আমার মাকে কল দিয়ে জানাইছে যে উনি অসুস্থ, তো আমার মা তো শুনেই কান্নাকাটি শুরু করছে যে এরা নিশ্চয়ই মেরে ফেলছে, কোনো অসুস্থ না, এমনিতেই এরা কেন কল দিবে। কখনো কল দেয় না, কখনো কথাও বলতে দেয় না। তারপরে শোনার পরে ওনারা বলছে যে আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুর নিচ্ছি। আমি সাথে সাথে সেই 12:30টার সময় রাত 1টার দিকে 1:30টার দিকে এই পলাশবাড়ি থেকে বাসে উঠে রংপুর যাই। আমার রংপুর যেতে যেতে তখন 2:50 বাজে। আমি গিয়ে দেখি যে আমার বাবার ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে। আমি আর আমার বাবাকে শেষ দেখাটুকুও দেখতে পারিনি। অনেক অনুরোধের পর আমার কথাও বলতে দেওয়া হয়নি আমার বাবার সাথে। আমার মাকেও আমার বাবার সাথে কথা বলতে দেওয়া হয়নি। আমার বয়স অনেক কম, 17-18 বছর বয়স। এসএসসি পরীক্ষাটা দিব এবার 26 সালে। আমার বাবার মৃত্যুর পর থেকে মা, আমার বোন বারংবার বাবার কথা উঠলেই তারা সেন্সলেস হয়ে যায়, নিজেদেরকে সামলায় রাখতে পারে না। আমার মাও কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু বারবার বাবার কথা বলতে হবে, মানে বাবার স্মৃতিগুলো তার বারবার মনে পড়ায় উনি আকস্মিকভাবে মানে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়। আমার বোন, আপনি তো জানেন, আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি সপরিবারে একবারে সব পরিবারের সকল সদস্যকে হারাই ফেলছেন। আপনি তো জানেন আমার বোনও সহ্য করতে পারে না। আমি সহ্য করতে না পারলেও আমার বোন, আমার মা, আমার তোমার তো ছোট ভাই ধৈর্য ধরতে হবে বাবা। নাই। হ্যাঁ, যেহেতু তুমি একা, তোমাকে তো ধৈর্য ধরতেই হবে, তুমি ছেলে। জি, আর মাকেও বলো যে এইরকম অন্যায় অবিচার এরা করে বেটা ও তো ভাগছে, ও তো গেছে, কিন্তু যাকে রেখে গেছে সেও তো একই একই কাজ করে যাচ্ছে। জি, এই তো এটা এভাবে বারংবার চলতে পারে না, এভাবে চলতে পারে না। বারবার তো এর জামিন একটা করানোর পরেও নিতে হবে। হুম। কোনো নামের কোনো মামলা না থাকা সত্ত্বেও এমনিতেই জেল গেট থেকে ধরে নিয়ে যায়, নিজেরা বানায় বানায় মামলা দেয়। একদম। আর ওই জামিন দিলেই আর একটা মামলা দেয়, জামিন দিলে আর একটা মামলা দেয়। বাইরে আসতে দেওয়া হয় নাই, হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে অনেক জায়গায় করা করছে হয়েছে। বাবা, আমরা জানি। তুমি ধৈর্য ধরো, পড়াশোনাটা শেষ করো, আর এই বিচার হবে ইনশাল্লাহ, চিন্তা করো না। জি, হবে, আমি বেঁচে আছি, বিচার করবো। আমি সব হিসাব নিচ্ছি, আছি, দূরে আছি দেখে অন্তত একটু করতে পারছি। আমাদের তো মেরে ফেলারই কথা ছিল, বেঁচে গেছি কোনো মতে, যাই না কিভাবে বাঁচছি কিভাবে আসে তাও আমি বলতে পারি না। আমার তো এখানে আসার কথা না, আমি জানতামও না।
আমাকে বেশ সব প্রোটোকল দিয়ে এখানে রেখে চলে গেছে। মাননীয় নেত্রী, আমার ছোট ভাইয়ের বয়স 8 বছর, ও কিচ্ছু বোঝে না। হ্যাঁ, বাবা মারা গেছে, হ্যাঁ, ও বাবার কবরের ওখানে গিয়ে একা একা কান্না করে। ওর মাথার উপর আরে থেকে তো ছায়াটা সরে গেছে। আমি আমি একা একা কি করি? আমার মাকে সামলাই, আমার বোনকে সামলাই, নাকি আমার ছোট ভাইকে দেখি? আমার ছোট ভাইকে দেখলে তো আমার আমার নিজেরও মানসিক ভারসাম্য হারায় ফেলি আমি। না, তুমি ধৈর্য ধরো বাবা, তুমি ধৈর্য ধরো, শক্ত থাকো। আহ, জি, আছি তো, আমরা বেঁচে যখন আছি দেখবো। শামিমা, তোমার বোন আছে ওই না, লিনো? আমার না ঠিক আছে, কোনো ওরা অসুস্থ কথা বলতে আছে, মা পারছে না, আর বোন। আচ্ছা, ঠিক অন্য আছে, কাউকে ওরা দাও, থাক। যুক্ত ছিল, হ্যাঁ। পরে না, ওদের ধন্যবাদ। ধন্যবাদ পরে আলাদা কথা বলবো। জি, 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 ওরা হ্যাঁ, যুক্ত ছিল, ওরা- পরে হয়ে গেছে মায়াবতীর শরীর খারাপ। যাই হোক, ধন্যবাদ মাননীয় হ্যাঁ, নেত্রী। এবার শহীদ হুমায়ুন কবিরের পরিবারের সদস্যদের কাছে যাচ্ছি। হুমায়ুন কবির ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাকে মিথ্যা মামলায় গত 17 ডিসেম্বর পুলিশ গ্রেপ্তার করে। গত 13 জানুয়ারি নারায়ণগঞ্জ কারাগারে হুমায়ুন কবির মারা যান। কারাগারে নিপীড়ন নির্যাতন করে ও বিনা চিকিৎসায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদের সহধর্মিণী তামান্না হোসেন ও পুত্র তৌফিক কবির। তামান্না হোসেন, এখন আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী। মাননীয় নেত্রী, আমার আমার স্বামীর এই মিথ্যা মামলা অ্যারেস্ট করা হয়েছে। আমার স্বামী শুধু দলকে ভালোবাসত, কোনোদিন কোনো খারাপ কিছু করেন। আমার স্বামী ছিল অসুস্থ, হার্টের রোগী, কিডনির রোগী। আমার স্বামীর কোনো চিকিৎসা দেওয়া হয় নাই, আমাদেরকে দেখতেও দেওয়া হয় না। বিনা চিকিৎসায় আমার স্বামী বিনা চিকিৎসায় মাননীয় নেত্রী আমার হাজবেন্ড মারা গেল। এক হিসেবে তাকে মেরে ফেলা হয়েছে, আমাদেরকে জানানো হয় নাই। এখানে সেখানে লাশ নিয়ে তো কাহিনী, 2 দিন পর আমাদেরকে জানানো হয়েছে, লাশ দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী, আমি অসহায়। আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের মানসিক অবস্থাটা ভালো না। আরে আমার পরিবারের, আমার স্বামী ছিল পেটে উপার্জন খাওয়াবে, আর কোনো সদস্য নাই। আমার ছেলেটা পড়াশোনা করতেছে। মাননীয় নেত্রী, আমি অসহায়। আমার স্বামীর বিনা অপরাধে এরকম মৃত্যু, আমি এটা বিচার দাবি করি মাননীয় নেত্রী। হ্যাঁ, নিশ্চয়ই বিচার হবে, চিন্তা করো না, আমার স্বামী দলকে অনেক সব ভালো। বিচার করবে। আর কিছুদিন ধৈর্য ধরতে হবে, আপনি খাদ্যরা, আমরা নিশ্চয়ই এটা বিচার করবো। ইনশাল্লাহ এটা বিচার হবে, হ্যাঁ, ইনশাল্লাহ বিচার হবে। বিনা চিকিৎসায় আমার হাজবেন্ড মারা গেছে মাননীয় নেত্রী। হুম, এখানে হয়েছে, কোনো কিচ্ছু আমাদের দেওয়া হয় নাই, জানানো হয় নাই সে যে এত অসুস্থ, আমাদেরকে বলাও হয় না যে অসুস্থ কিছু। কতদিন জেলখানে গিয়ে দেখা করার জন্য সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছি, দেখাও করতে দেয় নাই। সারাটা দিন বসে রয়েছে। একটু খাবার চেয়েছে, বাচ্চার খাবার, ওখানকার খাবার খাইতে পারে না। খাবার দিতে পারে না, হ্যাঁ। একটু খাবারও দেওয়া হয় নাই। কিডনি রোগী, তার অনেক খাবার নিষেধ। একটু বাচ্চার খাবার খাওয়ার জন্য অনেক অনেক ছটফট করছে, অনেক চেষ্টা করছে মাননীয় নেত্রী, কিন্তু খাবার দিতে পারি নাই। ডায়াবেটিস 23 থেকে 25 থাকতো, কোনো চিকিৎসা করে নাই। কিডনি রোগী, হার্টের রোগী, কোনো চিকিৎসা পায় নাই।
বিনা চিকিৎসায় আমার হাজবেন্ড মারা গেল। জেলখানায় যে কয়জনকে মারছে সবাইকে এইভাবেই মারছে, কাউকে চিকিৎসা নিতে দেয়নি, শেষ মুহূর্তে হাসপাতালে নিচ্ছে, কারোর ডান্ডিবিড়ি পরা, কারোর হাতে হ্যান্ডকাপ পরা। মানে এরা কি চোর ডাকাত না খুন করছে? যেভাবে মারবে আর এইভাবে বিচার করবে, জেলের কোনো কোড মানে নাই। আল্লাহ তো আছে, কিন্তু এর বিচার আমরা করবো, আপনি চিন্তা করেন না, ধৈর্য ধরেন, ধন্যবাদ। ধৈর্য ধরেন। তারপরে আমাদের ধন্যবাদ ধন্যবাদ মাননীয় নেত্রী। আজকের শেষজন মোহাম্মদ সিরাজ পাটোয়ারি, তিনি ভোলা সদর উপজেলার বেদুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি। বিএনপির সন্ত্রাসীরা গত 14 ফেব্রুয়ারি রাতে ওই এলাকায় ব্যাংকের হাট বাজারে মোহাম্মদ সিরাজ পাটোয়ারিকে লোহা রড দিয়ে পিটিয়ে ও মোটা গ্লাস দিয়ে কুপিয়ে এটা কোন মারা সালে? গেছেন কোন ভেবে সালে? এই যে এটা কোন এই সালে? মাসের এই ফেব্রুয়ারিতে, এই 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 আজকের ফেব্রুয়ারিতে? ঘটনাগুলি তো সব তো এই মাসেই, এই যে কথা বললেন আপনি সব তো এই ফেব্রুয়ারি। ও এই যার সাথে কথা বললেন সব কিন্তু এই মাসের ঘটনা। এই মাসে তো আরো আছে, গতকাল তো আমাদের পটুয়াখালীর আরেক দুমকিতে ছাত্রলীগ নেতারে মারছে। এবার 2,500-এর একটা মারছে এই গত কয়েকদিন আগে। ওইগুলি আসবে আগামী সপ্তাহে। গত 14 ফেব্রুয়ারি রাতে ওই এলাকার বাগেরহাট বাজারে সিরাজ পাটোয়ারিকে লোহার রড দিয়ে পিটিয়ে ও মোটা গ্লাস দিয়ে কুপিয়ে মারা গেছেন ভেবে ফেলে যায়। পরে তাকে বোলা হাসপাতালে নেওয়া হয়, এখনো তার চিকিৎসা চলছে। মাননীয় নেত্রী, আপনার বোধহয় খেয়াল নাই, আপনি তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, এখনো তার চিকিৎসা চলতেছে পাটোয়ারির, আপনি ব্যবস্থাটি করে দিয়েছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মোহাম্মদ সিরাজ পাটোয়ারির মুখ থেকে এখন আমরা ওই দিনের বর্বরতার কথা শুনবো। ভাই সিরাজ পাটোয়ারি, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। সিরাজ পাটোয়ারি, কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম নেত্রী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভোলা থানা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সিরাজ পাটোয়ারি, বাবার নাম মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারি, বেদুরিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ড, আমি সহসভাপতি। আমি অনেক ক্লিয়ার কথা বলতে পারছি না, মাথায় আঘাত আসে কথা বললে। আপনার গত 14 ফেব্রুয়ারি ব্যাংকের বাজারে চা খেতে বসছিলাম, পিছের থেকে লোক এলোপাতাড়ি আমার মাথায় আঘাত করতে আছে, পিছের থেকে আইসা রড দিয়ে বাড়ি দিছে, আর গ্লাস দুইটা আমার মাথার উপরে ভাঙছে, প্রচুর রক্ত খনন হয়েছে। কিছুক্ষণের ভিতরে আমি অজ্ঞান অবস্থা পড়ে গেছি। তখন আমার 2 ছেলে ছিল, ওরা আইসা আমাকে ভোলা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করে। আর আমার ছেলে বাকিটুকু কইতে পারবো, আমি সবকিছু আমার খেয়াল নাই যায়। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম নেত্রী। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেত্রী, আমি ভোলা সদর উপজেলার 11 নং বেদুরিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। নেত্রী, আমার বাবাকে ওরা 2001 সালে অনেক নির্যাতন করছে। আমার এক দাদা ভাইকে আপনার চোখ বাইদা বাসা থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে পেপসির কাঁচের বোতল আছে, বোতলে পানি ভরে পিটাইয়া ওনাকে ওই অবস্থায় মেরে ফেলে। এটা হলো 2001 সালে নেত্রী। তারপর আমাদের বাসায় আগুন দেয়, বাসায় কোবায় এলোপাতাড়ি কোবায়, বাসা থেকে পুষ্কুনির মাছ গরু লুট করে নিয়ে যায়। 2001 সালের পরে, এই 5ই আগস্টের পরে আপনার যখন ক্ষমতাচ্যুত হই, আমি 4 তারিখে ভোলা জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ছিলাম। দুর্বৃত্তরা, আমার বাবার সহকারী আমি ছিলাম, ওরা যখন পার্টি অফিসে আগুন দেয় তখন আমরা ওটা ভিতরে আটকে যাই। ওরা এলোপাতাড়ি ইট পাটকেল বাইরে থেকে মারতে থাকে, ওইখানে আমরা অ্যাক্সিডেন্ট হই। তারপর আল্লাহর অশেষ রহমত, কোস্টগার্ড বাহিনী যায় আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আমরা আসলাম, আইসা তার বাসায় ঢুকতে পারি নাই। এই বিকাল থেকে শুরু হয়েছে, বিএনপি জামাত যারা আছে বাসায় থাকতে পারবি না, টাকা দিতে হইব,
আমাদের জমি ছিল, জমি দখল করে নিয়ে নিতে। তারপরে কোস্টগার্ড দিয়ে যৌথ বাহিনী দিয়ে আমাদের বাসায় কয়েকবার অপারেশন করছে। অপারেশনে রাত্রে 1টা 1:30টার দিকে আসতো। আমরা তো বাসায় থাকতাম না, তারপরে যেখানে থাকতাম ওইখান থেকে বেরোয় এই শীতের ভিতরে খালি গায়ে নেত্রী বিলের মাঝে যে ওই আপনার ওগুলা কি বলে, হাতাল্লা কি যেন বলে, ওইখানে শুয়ে থাকতাম চিত হয়ে, ছোট ছোট গাছে যাতে না দেখতে পারে আমাদেরকে, ওভাবে শুয়ে থাকতাম। হুম, ওইখান থেকে নেত্রী তারপরে এই নির্বাচন হয় 12 তারিখের, 12 তারিখে নির্বাচনের পরে 14 তারিখে মেবি আমার বাবা, আমাদের বাড়ির পাশেই বাজার, আমার বাবা মনে হয় ইফতার পরে ইফতার না তো চা খাইতে যায় সন্ধ্যার পরে। চা খাইতে যাইলে ওরা 7-8 জন মিলা, এটা আমি সিসিটিভির ফুটেজ দেখে দেখছি নেত্রী, ওরা ওই যে হুম। টিউবওয়েল চাপলে যে পানি বেরোলে ভিতরে যে রডটা থাকে না নেত্রী, ওই রড দিয়ে আর হলো কাঁচের গ্লাস দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি মারতে থাকে। এই দেখেন নেত্রী ছবি। ইস, আমার বাবা চেঞ্জলেস ব্যাপারে গেছে, তারপরে ওর বাবারে মারছিল। আরে যাক, রাখো, দেখা যায় না এগুলো, নেত্রী খুব আমার বাবা কষ্ট। 2বার হার্ট অ্যাটাক করছে, হার্টের 2 ব্লক ধরা গেছে, এবং ডায়াবেটিস বাড়ছে ওনার। তো ওনার আমরা যখন সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি, সদর হাসপাতালে ভর্তি করার পর ডক্টর সাথে রেফার করে দেয় ঢাকা। তখন ঢাকা ভর্তি করার পরে আমাদের ইব্রাহিম ফরাজি আছে, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, হুম, ইব্রাহিম ফরাজি ভাই আমার সাথে যোগাযোগ করে আমার মানে চিকিৎসার জন্য আপনার নির্দেশনা যেভাবে আপনি বলে দিচ্ছেন ওইভাবে সে আমাকে সাপোর্ট দিছে। সাপোর্ট দেওয়ার পরে নেত্রী আমি আমার বাবার ওইখানে চিকিৎসা চালাইতেছি, আমার ছোট ভাই ওইখানে, আমি থানায় বাদী হয়ে মামলা করতে গেছি। আমার মামলা আজ হবে না কালকে, এরকম করে আমার রাত্রে 2টা পর্যন্ত বসায় রাখছে। বসায় রাখার পরে তার দ্বিতীয় দিন আমি ঢাকা যাব, আমার বাবাকে লঞ্চে উঠাবো। আমি বলছি আমি ঢাকা নিয়ে যাবো আমার বাবারে, আমি আমার যেভাবে হোক আমার মামলাটা নেন। আমার বলতেছে যে আপনি 3টার সময় আসেন। 3টার সময় গেছি, আবার বলে 5টার সময় আসেন। পরে 5টার সময় গেছি, হ্যাঁ আমার মামার সিগনেচার নিচে মামলা রাখছে। রাখার পরে তারপরের দিন দেখি আমার ছোট ভাই আছে একটা, আমার বাবার আমার বাবার ভাইটাই নাই, আমার দাদা মারা গেছে। তো বাবার আমরা 2 ভাই আর 1 বোন, আমি সবার বড়। আমার ছোট ভাই আমরা 2জনই পড়ালেখা করি, একেবারে বেকার, এখনো চাকরি টাকরি করি না নেত্রী। তারপরে আমার ছোট ভাইকে ওনারা একটা নারী নির্যাতন মামলার ভিতরে ঢুকাই দিচ্ছে নেত্রী 16 তারিখে। আমরা মামলা দিতে গেছি, দেখে মামলার কপি নেত্রী। মামলা করতে গেছে, মামলা উল্টো দিয়ে মামলা, দিছে। উল্টো মামলাতে ঢুকাই দিচ্ছে নেত্রী। 2 নম্বর আসামি দিয়েছে আমার ছোট ভাইরে, এটা হচ্ছে নারী নির্যাতন মামলা। হুম, হুম, হুম। এই হচ্ছে মামলার কপি নেত্রী। আমি নকল উঠে আনছি। আর আমার আবার আরেকটা, আমার এলাকার পাশে এক জায়গায় গরু চুরি হয়েছে, ওই মামলার ভিতরে আমারে, আমার বাবারে এবং আমার ভাইকে আবার মামলা করতে ঢুকাই দিতে চাইছে ওটার ভিতরে। এই হচ্ছে পরিস্থিতি নেত্রী। আমি দোয়া করি আপনি, আল্লাহ আপনার বাঁচায় রাখুক, সয় সম্মান আপনি দেশে ফিরেন ইনশাল্লাহ। আমাদের আত্মবিশ্বাস হচ্ছে আপনি আসবেন ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স ইনশাল্লাহ আছে আপনার প্রতি। এই আত্মবিশ্বাস আমাদের আছে ইনশাল্লাহ আপনার জন্য। তুমি দেখে রাখতে হবে তোমার বাবাকে, আর চিকিৎসা চলতে থাকবে, কোনো চিন্তা করো না, জি চিকিৎসা করা হবে। নেত্রী, ওরা অনেক মারছে আমার বাবার, অনেক রড দিয়ে যারা এলোপাতাড়ি পিঠে মারছে। যারা তারপরে ওই যে মারছে যারা আর্জেন্টাইন, মারছে যারা মারছে সবাই চেনে বাজারের মধ্যে, একদিন ওদেরও ওইভাবেই শাস্তি দেওয়া হবে। ইনশাল্লাহ নেত্রী, অবশ্যই নেত্রী, ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা নৃশংস হত্যাকাণ্ডের ও নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনলাম। স্বজন হারানোদের এবং লাঞ্ছিত নির্যাতিত মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, নিপীড়িত মানবতার নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী। দায় মুক্তি পর্ব 66। আজকে এই অনুষ্ঠানে আমরা যাদের কথা শুনলাম, অত্যন্ত দুঃখজনক যে এই 2026 সালে এসেও
এক একজনের উপর যে নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা, হয়রানি, এগুলি যেন থামছে না। কারাগারে ধরে নিয়ে গেছে, কারাগারে ঠিকমতো খাবার দেয়নি, চিকিৎসা করতে দেয়নি, মানে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা না করে করে কারাগারের ভিতর হত্যা করা। আর যখন একেবারে মুমূর্ষ অবস্থায় বা মৃতপ্রায়, তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং বলে হাসপাতালে মারা গেছে। এই রকম ঘটনা আমাদের আওয়ামী লীগের প্রায় 150-র উপর নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করলো। বাংলাদেশে কোনো আইনের শাসনও নাই, কোনো বিচারও নাই। একটা নির্বাচনী প্রহসন হয়ে গেল, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয় নাই, কারণ আমাদের নামে এত বদনাম করলো দেশে, আন্তর্জাতিক ভাবে এত ফ্যাসিস্ট বললো, এত কিছু বললো, তারপরেও জনগণ আমাদের পক্ষে। নির্বাচন দিলেই আওয়ামী লীগ জিতে যাবে, এই ভয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। 15 বছর 7 মাস আমরা একটানা ক্ষমতায় ছিলাম। বেআইনি ভাবে তো আমরা কাউকে গ্রেপ্তার করে ওইভাবে কারাগারে নির্যাতন করিনি, বা কারো গায়ে কোনো মানে ডান্ডা বেরি বা হ্যান্ডকাপ পরার কথা চিন্তাই আমরা করিনি। হ্যাঁ, যে কয়জন জেলে ছিল, কি কারা ছিল, জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সন্ত্রাসের সঙ্গে জড়িত, 21 আগস্ট গ্রেনেড হামলা, অথবা সেই 10টা অস্ত্র চোরা কারবারি মামলা, 500 জায়গায় বোমা হামলা মামলা, হলি আর্টিজানে হামলা মামলা, খুনি, সন্ত্রাসী, জঙ্গি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক রাজনৈতিক কারণে এখন এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর এবং এরপরে আবার ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশনের পরে বিএনপি এখন ক্ষমতায়, এদের অত্যাচার নির্যাতন কিন্তু একটু পরিবর্তন হয়নি। হয়তো একটা গভর্নমেন্টের একটা মানুষ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাকি দেখা যাচ্ছে যে ওই একই চরিত্র, একই ধরনের টর্চার। নইলে এই ফেব্রুয়ারি মাসে 2026 ইলেকশন হয়েছে, আগে ছিল বৈধ সরকার, এখন তো ভোট চোরের সরকার। আর ভোট চোরের সরকার ভোট চুরি করেই এসছে, কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে তারা আসতে পারতো না। তার কারণে আওয়ামী লীগের উপর অত্যাচারও থামছে না, তার মাত্রাও থামছে না। আমাদের এটা থামতে হবে এবং এর বিচারও হবে। যারা, আমি জানি আপনারা যারা আপনজন হারিয়েছেন, আজকে এই রমজান মাস, সামনে ঈদ, স্বজনহারা বেদনা নিয়ে আপনাদের দিন কাটাতে হচ্ছে। আমি আপনাদের সাথে কথা বলি কারণ আমরা একজন ভুক্তভোগী। নাই ভাই নাই, কেউ নাই, আমাদের ঘর নাই, বাড়ি নাই, কোথাও থাকবো আশ্রয় নেই, এরকম একটা অবস্থা। 6 বছর এই দিল্লিতে আমাদের থাকতে হয়েছিল, আমাদের দেশেও যেতে দেয়নি। 81 সালে যখন গেলাম, আমাকে তো 32 আমার বাড়িতে ঢুকতেও দেয়নি জিয়াউর রহমান। রাস্তায় বসে আমার বাবা মার জন্য আমার মানে মোনাজাত করতে হয়, মিলাদ পড়তে হয়, এই অবস্থা ছিল। ধৈর্য ধরে আপনাদের সকলের সহায়তা, বাংলাদেশের মানুষের সহায়তা নিয়ে আল্লাহর রহমতে আমার বাবার হত্যাকারী যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিচার হবে না, তাদের বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, দেশের উন্নতি করেছি। এটাকে অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশটাকে আমরা অর্থনৈতিকভাবে উন্নত করে দেশের প্রত্যেকটা মানুষের মুখের খাবার, তাদের চিকিৎসা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সব ধরনের ব্যবস্থা এবং ভূমিহীনদের ঘর বাড়ি করে প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ দিয়ে আমরা দেশে উন্নতি করেছি, মানুষ তার সুফল পেয়েছে। কিন্তু যেদিন থেকে এই চক্রান্ত যে মানে কত বড় একটা আন্তর্জাতিক চক্রান্ত, এখন তা আস্তে আস্তে বের হচ্ছে কথাগুলি, যেই চক্রান্ত করেই আমাদের ক্ষমতা থেকে সরালো। আমি জিজ্ঞেস করতে পারি যে আওয়ামী লীগ বলে এইভাবে কুপিয়ে কুপিয়ে রাস্তার মধ্যে কাউকে মারা, এটা তো হয়নি, বা কারাগারের মধ্যে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে বিনা চিকিৎসা মারা। এবং খালেদা জিয়া যখন অ্যারেস্ট হলো, সে নিজে চলতে পারে না, তার অনেক অসুবিধা, তাকে মেড সার্ভেন্ট নিতে চাইলো, সেটাও অনুমোদন দিলাম। পরবর্তীতে তাদের বলছিলাম যে আপনারা জামিন চান বা রাষ্ট্রপতির কাছে চিঠি দেন, তারা জামিন চাইলো না। তখন খালেদা জিয়ার বড় বোন, বোনের জামাই এবং ভাই, ছোট ভাই শামীম ইস্কেন্দার আসলো আমার কাছে। আমি
সরকার প্রধান হিসেবে যতটুকু ক্ষমতা আমার আছে সেটা দিয়ে তার সাজা স্থগিত করে দিয়ে তাকে বাসায় থাকার অনুমোদন দেওয়া হলো এবং সে বাসায় তো ফ্রি ছিল, তাকে কোনো হাউস অ্যারেস্ট করা হয়নি। সে ইচ্ছা মতো চিকিৎসা নিতে পারতেন। বাইরে থেকে ডাক্তার এসছে, আমেরিকা থেকে ডাক্তার আসছে, এবার কেয়ার হাসপাতাল বাংলাদেশের সব থেকে মানে যে হাসপাতাল মানে খরচ বেশি, সেই হাসপাতালে, বিশেষজ্ঞ হাসপাতালে সে চিকিৎসা নিয়েছে। তার চিকিৎসা, তার ডাক্তাররা যে কোনো সময় তাকে দেখতে যেতে পারতো তার বাসায়, আত্মীয় স্বজন আসতে পারতো, কোনো রকম তারা বাধা দিয়ে আমরা দেই নাই। অথচ আমাকে তো হত্যার চেষ্টা তারা বারবার করেছে। এই খালেদা জিয়াই তো, খালেদা জিয়া বলছে আমি শেখ হাসিনা কোনোদিন প্রধানমন্ত্রী দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। এরপরই তো গ্রেনেড হামলা, আমার উপরে আমার যে সিকিউরিটি ছিল সব প্রত্যাহার করে নিল সরকারের পক্ষ থেকে। 2003 সালে সেই সিকিউরিটি প্রত্যাহার করলো, প্রত্যাহার করে নিয়ে মানে আমাকে যাতে খুব সহজে মারতে পারে, গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালোকে। সেই হামলার ব্যাপারে পার্লামেন্টে আমাদের কথা বলতে দেয়নি। কথা বলতে গেলে খালেদা জিয়া তার অন্যান্য সদস্যরা, মন্ত্রী সব বললো কি আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছি। আপনারা একটা ভাবতে পারেন, আমি নিজে নিজে গ্রেনেড নিয়ে ভ্যানিটি ব্যাগে নিয়ে আমি সুইসাইড করতে গেছিলাম। তো এই ধরনের কথাও তারা বলে। এখন আজকে সেই খালেদা জিয়ার ছেলে ক্ষমতায়, হ্যাঁ সে এসছে কিভাবে আমার খুব ভালোভাবেই জানা আছে, কিন্তু কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের উপরে নিষিদ্ধ করে গেছে। আওয়ামী লীগ কি অপরাধটা করেছে? কি দেশের স্বাধীনতা এনেছে এটা অপরাধ? বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে সেটা অপরাধ? গরিবের মুখে খাবার দিয়েছি, দারিদ্রের হার কমিয়েছি, এটাও অপরাধ? আওয়ামী লীগের নেতা কর্মীরা তো দেশের মানুষের জন্য কাজ করে, থেকে শুরু করে দুর্যোগ দুর্বিপাকে আমাদের নেতা কর্মীরা ঝাঁপ দিয়ে পড়ে, দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য করে। এই এই ইউনূস আসার পর মানুষের আয় রোজগার কমে গেছে। আমার নেতা কর্মীরা যে যেখানে যেটুকু পাচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে। একটা মেয়ে গরিবদের খাবার দিচ্ছে দেখে, কেন খাবার দিল আর কেন বললো আমার নেত্রীকে দোয়া করেন, সেই জন্য 5-6 জন মিলে তাকে মেরে মাথা টাথা ফাটিয়ে দিল। এখানে কোনো লেহাজ তমিজ নাই, নারী শিশু নির্বিচারে বয়োবৃদ্ধ সবার উপরে অত্যাচার নির্যাতন। আর আজকে যে ঘটনাগুলি শুনলাম, অধিকাংশ তো কারাগারে নিয়ে সুপরিকল্পিতভাবে খাবার না দিয়ে, চিকিৎসা না দিয়ে, শীতের সময় কাপড় চোপড় না দিয়ে, সুপেয় পানির ব্যবস্থা না করে রীতিমতো হত্যা করা হচ্ছে। এই জেল হত্যার বিচার একদিন ইনশাল্লাহ হবে। আর যারা এভাবে মানে অত্যাচার করছে, জেল কোর্ট পর্যন্ত মানছে না, তাদেরও একদিন বিচার হবে। কারণ এরা তো কোনো মানুষকে মানুষ বলে মনে করেনি। কাজে এটাই প্রশ্ন যে নির্বাচন হয়ে নির্বাচন মার্গে ভোট তো সন্ধ্যা, আগের দিন সন্ধ্যা থেকে ভোট দেওয়া হয়ে গেছে। কাজে এখানে জনগণের আর ভোট দিতে হয়নি, নইলে 3.5 ঘন্টায় যেখানে 14% ভোট পড়ে, আবার সেই ভোট পট করে 59% হয়ে গেল। এটা কিভাবে হলো? ভূতে তো ভোট দিয়ে যায়নি। যে একটা অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসে কোথায় মানুষের জন্য কাজ করে সেটা করছে না। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এটা একদিন আমরা করবো, আর এই হত্যার বিচারও করব। এই রমজান মাস, আমি জানি আমার দেশের মানুষ এখন খুবই কষ্টে আছে, তারপর রমজান মাসে সবাইকে আমি আমার মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই ধরনের জালেম, হত্যাকারী, জেল হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুটপাট করা, দুর্নীতিবাজ, এই ধরনের লোকদের হাত থেকে যেন বাংলাদেশটা মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন আবার শান্তিতে বাস করতে পারে। এইভাবে ছেলে পিতাহারা সন্তানের কান্না, স্বামীহারা স্ত্রীর কান্না, সন্তানহারা পিতামাতার কান্না আর আমরা শুনতে চাই না। আজকে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের জীবনের দাম কমে গেছে, লাশ পড়ে থাকে যত্রতত্র, জিনিসপত্রের দাম বেড়েছে, চাল ডাল তেল লবণ তরি তরকারির দাম বেড়েছে, মাছ মাংসের দাম বেড়েছে, কিন্তু দাম কমে গেছে মানুষের জীবনের। মানুষের জীবনে কোনো মূল্য নেই। 53% ভোটার আওয়ামী লীগের ভোট দিতে চেয়েছে,
এই 53% মানুষকে বঞ্চিত রেখে একটা ইলেকশন, এখানে জনগণের ম্যান্ডেট কোথায়? তারপরেও বাংলাদেশটাকে নিয়ে যারা ডার্টি গেম খেলে তাদের তো একটা তুষ্টি আছে, কিন্তু দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে, কারণ এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। আর যারা এখানে ছোট ছেলে মেয়েরা, তোমাদের কিন্তু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। যারা এই পিতাকে হত্যা করেছে নিশ্চয়ই তার একদিন বিচার করতে হবে। আমার 35 বছর লেগেছিল বিচার করতে, কিন্তু আমি করেছি। ইনডেমনিটি দিয়েছিল, ওটা টেকে নাই, তারপর খুনিদের বিচার করেছি। তোমরাও পারবে, আমি আছি তোমাদের সাথে, আমরা একই ব্যথার সাথী, সেটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধন্যবাদ প্রিয় নেত্রী আপনাকে। আমরা মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। কথা হবে আগামী দায় মুক্তির আগামী পর্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় আসসালামু বঙ্গবন্ধু। জি।